সবাই কি দেখতেছো? হ্যালো, সবাই দেখতেছো? জি ভাইয়া। আচ্ছা, সরাসরি ভাইয়া আমরা এখন দেখবো যে পিসিটি বা প্রক্সিমাল পেঁচানো নালিকা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এখান থেকে কোন কোন জিনিসগুলা শোষিত হয় বা পুনঃশোষণ হয় বা রিঅ্যাবজর্পশন হয়। ভাইয়া, এটা মাথায় সেট করে নাও। ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম জিনিস পিসিটি থেকে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। কত পার্সেন্ট? 60%। কয় পার্সেন্ট? 60%। তোমার গ্লোমেরুলার ফিল্ট্রেট যা যা ছিল 125 ml প্রতি মিনিটে তৈরি করছে, এর মধ্যে 60%ই রিঅ্যাবজর্ব করে ফেলবে কে? পিসিটি। অনেক অনেক, তাই না? তাহলে মেইনলি কি রিঅ্যাবজর্ব করবে ভাইয়া? গ্লুকোজ। এই কথাটা মাথায় সেট করে নাও। এটা পরীক্ষা আসতে পারে যে গ্লুকোজ পুনঃশোষণ হয় কোথায়। গ্লুকোজ কোথায় হয়? পিসিটি, প্রক্সিমাল পেছনালিকায় হয়। ঠিক আছে, তাহলে গ্লুকোজ হয়। পাশাপাশি আর কি কি হয়? সব আয়ন, সব আয়ন ভাইয়া, সব আয়ন তোমার হচ্ছে পুনঃশোষিত হবে। ঠিক আছে, সব আয়ন পুনঃশোষিত হবে, শুধুমাত্র দুইটা আয়ন বাদে। একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, একটা কি? ক্যালসিয়াম। ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম পিসিটি থেকে বা প্রক্সিমাল প্যাচারো নালিকা থেকে পুনঃশোষণ হবে না। তাহলে কি কি হবে? সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, ফসফেট আয়ন, বাইকার্বনেট আয়ন, কিছু পরিমাণ পানি, আর কিছু পরিমাণ হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড। কিছু পরিমাণ কি? ইউরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে দেখো, এই সব আয়ন, শুধুমাত্র ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামটা পিসিটি থেকে পুনঃশোষিত হয় না। তাহলে ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম এগুলো কোথায় পুনঃশোষিত হবে? লুপ অফ হেনলিতে। কোথায় ভাইয়া? লুপ অফ হেনলি। সো এই জিনিসটা একটু মাথায় সেট করে না, আলাদা ভাবে গ্লুকোজটাকে সেট করে নাও পিসিটি তে। ঠিক আছে, আর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই দুইটা সেট করে নাও লুপ অফ হেনলি। ঠিক আছে, তাহলে বাকি যে আয়নগুলো এগুলো সব কি তোমার হচ্ছে পিসিটি থেকেই ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, পুনঃশোষণ হবে। ওকে, সো ভাইয়া, আমাদের মোটামুটি পিসিটিটা জানলাম, এবার আসলে লুপ অফ হেনলি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো যে লুপ অফ হেনলি বা হেনলির লুপ। ঠিক আছে, আচ্ছা আমি একটু লুপ অফ হেনরিটা আঁকি ভাইয়া। এরকম হচ্ছে, এই হচ্ছে আমাদের লুপ অফ হেনরিটা, তাই না? এরকম ভাবে একটা লুপ তৈরি করছে, তাই না? এরকম ভাবে একটা লুপ তৈরি করছে। তাহলে এই লুপের চারপাশে কি আছে? ব্লাড ভেসেল আছে, রক্তনালী আছে। সো আমি এই যে রক্তনালীটা এভাবে আঁকতেছি জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া, এই লুপ অফ হেনরি থেকে আমাদের কিছু জিনিস হচ্ছে পুনঃশোষিত হবে, তাই না? তাহলে আচ্ছা, আগে একটা জিনিস একটু বলে রাখি। লুপ অফ হেনরি দেখো দুইটা বাহু আছে, একটা নিচের দিকে নামতেছে আর একটা উপরের দিকে উঠতেছে, তাই না? তাই না ভাইয়া? তাহলে এটাকে আমরা কি বলবো? এটা যেহেতু নিচের দিকে নামতেছে, এই কারণে আমরা এটাকে বলি হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং, এটাকে আমরা বলি হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ, ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, বা হেনলির লুপের, হেনলির হেনলির লুপের, হেনলির লুপের নিম্নগামী বাহু। নিম্নগামী বাহু, নিম্নগামী বাহু। তাহলে এটা হচ্ছে নিম্নগামী বাহু, ডিসেন্ডিং। আর এটা কি? এটা হচ্ছে অ্যাসেন্ডিং, উপরে উঠতেছে, তাই না? এটা হচ্ছে অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বগামী, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী। তাহলে এখান থেকে কিছু জিনিস হচ্ছে পুনঃশোষিত হয়ে তোমার কোথায় চলে যাবে? তোমার হচ্ছে রক্তে চলে যাবে। তাহলে কি কি পুনঃশোষিত হবে? এই ডিসিটি থেকে, ডিসিটি থেকে না, সরি তোমার হচ্ছে লুপোফেনলি থেকে ভাইয়া। নাম্বার ওয়ান, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এই দুইটা তো মাস্ট। ঠিক আছে, তারপর আর কি ভাইয়া? কিছু সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, মানে কমন যে কমন যে আয়নগুলো আছে এগুলা। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো আমাদের লুপোফেনিতে আর কিছু পরিমাণ পানি, অল্প একটু পানি। ঠিক আছে, একটু পানিটা না বললেও হবে, বাট এগুলা বলতে হবে। সো লুপোফ, এই যে লুপোফেনলি বা হ্যান্ডিল লুপ থেকে আমাদের এই জিনিসগুলা রিঅ্যাবজর্ব হবে। ঠিক আছে, এবার আসো, এবার আসো এরপরে কি আছে? এরপরে আছে ডিসিটি বা ডিস্টাল পেঁচানো নালিকা। ডিস্টাল পেঁচানো নালিকা, ডিস্টাল পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, ডিস্টাল পেঁচানো নালিকা বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। কলটা ধর। আচ্ছা, তাহলে এখন দেখো ভাইয়া, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কোনটা ভাইয়া? ডিস্টাল, তুমি দেখো, এটা ছিল আমাদের লুপোফেনলি, এটা ছিল আমাদের লুপোফেনলি। ঠিক আছে, এই লুপোফেনলির, এই লুপোফেনলির এখান থেকে আমাদের হচ্ছে এরকম ভাবে, এরকম ভাবে ডিস্টাল পেঁচানো নালিকা, এরকম ভাবে, সরি, এটা হচ্ছে এই যে ডিস্টাল পেঁচানো, ডিস্টাল পেঁচানো নালিকা। ঠিক আছে, এই ডিস্টাল পেঁচানো নালিকা চারপাশে কি আছে ভাইয়া?
চারপাশে রক্তনালী আছে বা ব্লাড ভেসেল আছে, ঠিক আছে। সো এখান থেকে ডিস্টাল প্যাচানো নালিকা থেকে কোন জিনিসগুলো রক্তে আসবে, ঠিক আছে, কোন জিনিসগুলো রক্তে যাবে ভাইয়া, এটা মাস্ট মনে রাখতেই হবে। সেটা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা থেকে সবচেয়ে বেশি হচ্ছে পানি পুনঃশোষিত হয় বা ওয়াটার রিঅ্যাবজর্পশন হবে। এই কথাটা মাথা থেকে মানে ফালানোই যাবে না, কারণ একটু পরে আমরা একটা টপিক করবো অসমো রেগুলেশন, ওখানে গেলে তুমি এই লাইনটা পাবাই, এই লাইনটা মনে রাখতেই হবে। ডিস্টাল প্যাচানো নালিকা, এখান থেকে সবচেয়ে বেশি পানি রিঅ্যাবজর্ব হয়, পানি, ঠিক আছে, পানি। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম কি অনেক বেশি পানি রিঅ্যাবজর্ব হয়। এই পানি রিঅ্যাবজর্ব করতে একটা হরমোন হেল্প করে, এই হরমোনটার নাম হচ্ছে এডিএইচ হরমোন। এটার নাম কি? এডিএইচ হরমোন। এডিএইচ হরমোনের ফুল মিনিং কি? এটাকে বলা হয় এন্টি ডাইইউরেটিক হরমোন। এডিএইচ এর ফুল মিনিং কি? এন্টি ডাইইউরেটিক হরমোন। এন্টি ডাইইউরেটিক হরমোন। এন্টি ডাইইউরেটিক হরমোন, ঠিক আছে, এন্টি ডাইইউরেটিক হরমোন। ভাইয়া এই নামটা, এই হরমোনের নাম, তুমি তোমার বাবার নাম ভুলে যাবা, তুমি তোমার মায়ের নাম ভুলে যাবা, তুমি তোমার নাম ভুলে যাবা, কিন্তু এডিএইচ হরমোনকে কখনো ভুলা যাবে না, ঠিক আছে। এটা ভাইয়া লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তাহলে ভাইয়া ডিস্টাল প্যাচানালিকার সাথে একটা মানে পানি পুনঃশোষণ করার সাথে একটা হরমোন রিলেটেড, হরমোনটার নাম কি? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন। এটার একটা নাম কি ভাইয়া? ভেসোপ্রেসিন। প্রত্যেকটা নাম ভাইয়া মাখন মাখন নাম, বুঝছিস? কেন আমি একটু পরেই বুঝাবো তোর, অসমো রেগুলেশনে গেলে তোর এই কথা দেখবো। তাহলে ভ্যাসোপ্রেসিন কি ভাইয়া? ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে, এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। এই কথাগুলো ভাই একটু ভাইয়া দয়া করে এই কথাগুলো একটু মনে রাখতে হবে। ডিসিটি থেকে সবচেয়ে বেশি পানি, তারপর আসো ভাইয়া লুপোফেনলি থেকে কি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এই দুইটা মনে রাখতে হবে। পিসিটি থেকে কি গ্লুকোজটা মাস্ট মনে রাখতে হবে, আর হচ্ছে ম্যাক্সিমাম আয়ন ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম বাদে, ঠিক আছে। এই জিনিসগুলো ভাই মনে রাখতে হবে। তাহলে এই যে আমাদের টিউবুলার পুনঃশোষণ শেষ, ঠিক আছে, টিউবিউলার পুনঃশোষণ শেষ। তাহলে এখন আসো আমরা চলে যাই 3 নম্বর স্টেপ, স্টেপ নাম্বার 3, মূত্র উৎপাদনের 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপের নাম হচ্ছে টিউবিউলার সিক্রেশন। টিউবিউলার সিক্রেশন, টিউবিউলার সিক্রেশন, টিউবিউলার সিক্রেশন বা টিউবিউলার ক্ষরণ। টিউবিউলার সিক্রেশন বা টিউবিউলার ক্ষরণ। আচ্ছা, আর একটা একটু জিজ্ঞাসা করে রাখি ভাইয়া, বলতো তোদের কোথাও মানে টিউবিউলার রিঅ্যাবজর্পশনে কোনো সমস্যা আছে? টিউবিউলার রিঅ্যাবজর্পশনে কোনো সমস্যা আছে? টিউবিউলার পুনঃশোষণে কি কোনো সমস্যা আছে ভাইয়া? না থাকলে বলো। না ভাইয়া নাই। ওকে ফাইন, সেই অস্থির। এবার আয় তাহলে আমরা 3 নম্বরে যাই, যে টিউবিউলার সিক্রেশন বা টিউবিউলার ক্ষরণ। আচ্ছা ভাইয়া আসো তাহলে আমি একটু টিউবের ইয়াতে আসি। দেখো, এটা ধরো যে আমাদের ওই যে আমাদের আগের মতো আঁকলাম, এটা হচ্ছে আমাদের টিউব, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে আমাদের টিউব, ঠিক আছে। টিউবের দুই পাশে কি আছে? রক্ত নালী আছে, ব্লাড ভেসেল আছে। দুই পাশে কি আছে? রক্ত নালী আছে ভাইয়া। এখন টিউবের মধ্যে এতক্ষণ কি ছিল মনে আছে? এতক্ষণ এখান থেকে জিনিসগুলো ওখানে যাচ্ছিল, তাই না? এতক্ষণ কি এই যে লুমেন থেকে এইদিকে যাচ্ছিল, তাই না? আচ্ছা, টিউবুলার সিক্রেশনে কি হবে? দেখো ভাইয়া নামের মধ্যে খেয়াল করো, টিউবুলার মানে কি জিনিসটা টিউবে হবে, তাই না? কোন টিউব? ওই যে পিসিটি ডিসিটি লুপোফেনলি, ওই টিউবটাতে। এ আপনি কি দুইটা ভিডিও রেকর্ড করছেন? হ্যাঁ 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 হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি হচ্ছে তোদের পাঠিয়ে দিন। আজকে হচ্ছে তোর হচ্ছে আহ তোর হচ্ছে মানে আমি হচ্ছে গতকালকে একটা ইউটিউব চ্যানেল খুলছি, খুলে হচ্ছে তোদের যে ভিডিওগুলো রেকর্ড করছি এগুলো হচ্ছে একটা একটা করে দেওয়া শুরু করব, ঠিক আছে। আজকে মোটামুটি আমাদের 2টা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবগুলো আপলোড করে একসাথে একটা লিংক করে তোদেরকে আমি দিয়ে দিব, ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে পেয়ে যাবি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে। তাহলে দেখো, আহ তাহলে টিউবুলার সিক্রেশন, দেখো টিউবুলার মানে কি? টিউব, টিউব মানে কি? এই যে পিসিটি ডিসিটি ওই অংশটা। সিক্রেশন মানে সিক্রেট করবে, ক্ষরণ করবে, ক্ষরণ, তাই না? টিউবটা আবার কি ক্ষরণ করবে, সিক্রেট করবে। এতক্ষণ কি হয়েছে? এতক্ষণ টিউবের ভেতরে যে লুমেনটা ছিল, ওই লুমেন থেকে কিছু জিনিস রক্তে চলে গেছে। এখন কি হবে? এই যে তুমি চিন্তা করো ভাইয়া, এই যে এপিথেলিয়াল যে কোষগুলো আছে, এপিথেলিয়াল, এই যে দেখো এপিথেলিয়াল কোষগুলা, আমি ইসি দিলাম, ইসি মানে কি? এপিথেলিয়াল সেল বা এপিথেলিয়াল কোষ। এই এপিথেলিয়াল কোষগুলা কি ভাইয়া? এগুলো তো মেইনলি একটা কোষ, তাই না? এগুলো তো এই যে এরকম একটা নর্মাল কোষ, তাই না? যে কোষগুলোর মধ্যে এরকম ভাবে তোমার হচ্ছে কি হয়েছে ওমা, হ্যাঁ, এই কোষগুলোর মধ্যে একটা জায়গায় কি আছে? এরকম ভাবে তোমার হচ্ছে
মাইক্রোভিলাই আছে, তাই না? এখন দেখো এই যে কোষটা আছে, কোষটা যে আছে, এই কোষের ভেতরে, এই কোষের ভেতরে তো ভাই আমাদের নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গলজি বডি, এটসেট্রা এটসেট্রা, বহুত কিছু আছে না ভাইয়া? অনেক কিছু আছে। তাহলে ভাইয়া এই কোষগুলোর ভেতরে যে এই জিনিসগুলো যে আছে, তারা কি ভাইয়া কাজ করতেছে না? তারা তো কাজ করতেছে। তারা কাজ করার পর তারা কি ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি করবে না ভাইয়া? এই কোষগুলোর মধ্যে কি ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হবে না ভাইয়া? এটা তো স্বাভাবিক। একটা কোষের মধ্যে যখন অনেক কাজ চলবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক যে একটা কোষের মধ্যে কাজ চললে ওখানে ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হবেই। কোন এক কোন জিনিস তুমি চিন্তা করো, একটা গার্মেন্টস হচ্ছে তোমার কাপড় তৈরি করে, কাপড় তৈরি করার সময় ওয়েস্ট ম্যাটেরিয়াল তৈরি হবে, কোন একটা জিনিস প্রোডাকশন করতে গেলে ওইটার ওয়েস্ট তৈরি হবেই। তাহলে তোমার কোষের ভেতরে কিরকম ওয়েস্ট তৈরি হচ্ছে? এখন ভাই কোষের মধ্যে যদি ওয়েস্ট গুলা থেকে থাকে, তোমার তো কোষগুলার কি ক্ষতি হয়ে যাবে না ভাইয়া? এটা তো করতে দেওয়া যাবে না, তাই না? এই কোষগুলো তো ক্ষতি করা যাবে না। এই কোষগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, এগুলো তো ক্ষতি করা যাবেই না। তাহলে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলোকে আমাদের বের করে দিতে হবে, তাই না? বের করে দেওয়া লাগবে। কোথায় বের করে দেওয়া লাগবে ভাইয়া? ওয়েস্ট ম্যাটেরিয়াল কই ফালাই? আমরা কি ওয়েস্ট ম্যাটেরিয়াল কি খাই নাকি ড্রেনে ফালাই দিই? ওই বেটা ক, আমরা খাই না ড্রেনে ফালাই দিই? ড্রেনে ফালাই দিই। তাহলে আমাদের এখান থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কি ড্রেনে যাবে? ড্রেন মানে কি? তোমার মুত, তুমি যে মুততাছো, ওই মুতটাকে আমরা ড্রেন কইতাছি। কথা বুঝছস? এই যে তোমার ইউরিনের মধ্যে তোমার হচ্ছে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো সব কই যাবো? আবার কি হইলো এটা? হ্যাঁ, তাহলে এই ওয়েস্ট ম্যাটেরিয়াল গুলো কি সব তোমার লুমেনের মধ্যে যাবে। ওই যে তোমার যেখান দিয়ে ইউরিনটা তৈরি হচ্ছে, ওই ইউরিনের সাথে নিচে কি বের হয়ে যাবে। তাহলে এতক্ষণ মানে টিউবুলার ভাইয়া, এই পয়েন্ট ভাইয়া, মানে এই ইয়াটা খুবই কনসেপচুয়াল। তুমি যদি এটা না বুঝো ভাইয়া, তোমার এটা খুব প্যারা লাগবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, এই টপিকটা যে আমার কি প্যারা দিছে, এই যে ভাইয়া নামগুলো, এটি ভাই বিশ্বাস কর মেডিকেল এডমিশনের আগের দিন এগুলো ভুলে গেছি। ঠিক আছে, তোদেরকে আমি এই কারণে জিনিসগুলো একটু ভালো করে কনসেপ্টটা ধরে ধরে পড়াচ্ছি, যাতে এই জিনিসটা তোদের কখনোই না ভুল হয়। টিউবুলার সিক্রেশন, রিঅ্যাবজর্পশন, পোলাপান এগুলো মুখস্থ করে। হ্যাঁ, লুমেন থেকে রক্তে যায়, রক্ত থেকে লুমেনে আইয়ে কি ভক্কর চক্কর উল্টা পাল্টা যা পারে তা কয়। তুই এত কিছু, তুই জাস্ট সিম্পলি মনে রাখবি কোথা থেকে কই যাচ্ছে। টিউবুলার রিঅ্যাবজর্পশনে কি হয়েছিল দেখো তো। টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে টিউব থেকে রক্তে গেছে। আর এখানে কি হবে? সিক্রেশনে কি হবে? সিক্রেশন হচ্ছে টিউবের যে কোষগুলো আছে, কথাটা বুঝিস, কোষগুলার যে ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেগুলা কোষের যে বর্জ্য পদার্থ, সেগুলো হচ্ছে তোমার ইউরিনের সাথে তোমার মুতের মাধ্যমে বের হয়ে যাবে। কথা বুঝছো দুইটার মধ্যে পার্থক্য? তাহলে এখন ভাইয়া এই যে টিউবুলার সিক্রেশনের মাধ্যমে কি কি জিনিস বের হবে ভাইয়া? তোমার হাইড্রোজেন আয়ন, এই যে কোষের ভেতরে যে হাইড্রোজেন আয়ন, এগুলো আবার বেশি পরিমাণে থাকলে কিন্তু কোষগুলো বাঁচবে না। তাহলে এই হাইড্রোজেন আয়ন সে সিক্রেট করে দিবে, ক্ষরণ করে দিবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন যে ক্রিয়েটিনিন, হ্যাঁ, তোমার যে ক্রিয়েটিনিন গুলো তৈরি করছে এই কোষের ভেতরে, এগুলোও সিক্রেট করে দিবে। ঠিক আছে, মানে যত ধরনের তোমার বর্জ্য পদার্থ আছে, ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে, এগুলো সব হচ্ছে তোমার এই যে ইউরিনের মাধ্যমে বের করে দিবে। পরে সেটা ইউরিনের সাথে একসাথে তোমার বডি থেকে বের হয়ে যাবে। তাহলে টিউবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রয়োজনীয় জিনিস রক্তে গেছে, আর সিক্রেশনে কি হইছে? অপ্রয়োজনীয় জিনিস ইউরিনে গেছে। ঠিক আছে, ইনশাআল্লাহ পারবা না ভাইয়া? ইনশাআল্লাহ আমরা পারবো, এটা নিয়ে আর প্যারা হবে না। যেভাবে বুঝাই দিছি তোরা জাস্ট এই যে ভাইয়া, যদি বলে ইউরিন প্রোডাকশন করে কিভাবে, এই কথাগুলো লিখে দিবি সুন্দর করে, পারলে একটা ছবি এঁকে দিবি, ছবি আঁকলে সেই হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমরা যাই হচ্ছে অসমো রেগুলেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই কনসেপচুয়াল টপিক। ঠিক আছে ভাইয়া, সেই একটা টপিক। ঠিক আছে, আচ্ছা, অসমো রেগুলেশন, এটা ভাইয়া আমি নিজের মতো করে বুঝাবো। ঠিক আছে, দেখবি যে খুব ভালো লাগবে, এটা পড়া তুই রিলেট করতে পারবি। জাস্ট একটু মনোযোগ দে, একটু মনোযোগ দে, তাইলেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। আসো সবাই রেডি? অসমো রেগুলেশন ভাইয়া, কি হলো আবার? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, অসমো রেগুলেশন, এই টপিকটাতে ঢুকার আগে আমি একটু একটা হরমোন থেকে ঘুরে আসতে চাই। হরমোনটার নাম হচ্ছে এডিএইচ। এটার আরেকটা নাম কি ভাইয়া? ভ্যাসোপ্রেসিন। এই হরমোন থেকে আমি একটু ঘুরে আসতে চাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হরমোন এই টপিকের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এডিএইচ হরমোন, এটার ফুল মিনিং কি আমরা সবাই জানি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই হরমোনটার সব পরিচয়টা জানিয়ে, এই হরমোনটা কোথা থেকে বের হয়? এই হরমোনটা হচ্ছে তোমার ব্রেইন থেকে বের হয়। কোথা থেকে? ব্রেইন, কথাটা বুঝো, তোমার মস্তিষ্ক থেকে বা ব্রেইন থেকে বের হবে। ঠিক আছে,
ব্রেইনের মধ্যে আমাদের একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটাকে আমরা বলি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। তোমরা হয়তো বা নামটা শুনে আসছো, ঠিক আছে? পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি, ঠিক আছে? একটা ব্রেইনের মধ্যে ছোট্ট একটা পিটুইটারি গ্রন্থি থাকে, ওই পিটুইটারি গ্রন্থি থেকে আমাদের এডিএইচ হরমোনটা বের হয়। তাহলে মাথায় কথা সেট হয়ে গেছে, ব্রেইন থেকে বের হবে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে। ফাইন। এখন কথাটা হচ্ছে ভাইয়া, অ্যান্টি ডাইউরেটিক হরমোন এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আমি তোমাকে যদি একদম সহজ ভাষায় বলতে চাই, একদম আমি নিজের ভাষায় বলতে চাই, এভাবে তুমি পড়বা। তুমি এটাকে কখনোই মুখস্থ করতে যাবা না, মুখস্থ করতে গেলেই ধরা, ঠিক আছে? কিভাবে পড়বা? এডিএইচ হরমোন হচ্ছে গরিবের বন্ধু বড় লোকের দুশমন, এমনি পড়বি। গরিবের বন্ধু বড় লোকের দুশমন, ঠিক আছে? এই লাইনটা পড়বি, দেখবি যে এডিএইচ হরমোনের কাজ পুরো মনে এসে পড়ছে। আর কি লিখছি এটা, দুশমন ফুসমন সুশমন, কি লিখছি এটা? গরিবের বন্ধু বড় লোকের দুশমন, ঠিক আছে? ফাইন। এখন ভাই আপনি এই কথাটা কেন কইছেন, এখন তুই বুঝবি কেন কইছি। তুই জাস্ট এই যে ছন্দটা, এই গরিবের বন্ধু, গরিব কি? গরিবকে যার কাছে টাকা নাই, তাই না, সেই তো গরিব, তাই না? যার কাছে টাকা কম আছে সে গরিব। এখানে অ্যাকচুয়ালি আমি গরিব বলতে কি বুঝাইছি? আমি গরিব বলতে বুঝাইছি টাকার জায়গায় তুমি যদি পানির কথা চিন্তা করো, পানি, তোমার পানি যদি কম থাকে, তাহলে আমি এখানে যে গরিব বলতে বুঝেছি, নর্মালি গরিব বলতে কি, যার কাছে টাকা নাই সেই তো গরিব। কিন্তু আমি এখানে গরিব বলতে কি, পানিকে বুঝেছি, পানি কম। তাহলে গরিবের বন্ধু মানে কি, পানি যদি কম থাকে তোমার দেহে, তাহলে সে এডিএইচ হরমোন তোমার বন্ধু হয়ে যাবে। মানে কি, পানি যখন কম থাকবে তখন সে বন্ধু যেমন বিপদে এগিয়ে আসে, তাহলে পানি কম থাকলে তখন এডিএইচ হরমোন এগিয়ে আসবে তোমার বডির জন্য। কারণ ভাইয়া, তোমার তোমার যাই হোক না কেন বডিতে, তোমার রক্তের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ পানি থাকাই লাগবে। রক্তের মধ্যে যদি পানির এদিক সেদিক হয়, তুমি ইনস্ট্যান্ট মারা যাবা, ঠিক আছে? পানির পিএইচ মানে রক্তের যে পিএইচ আছে, রক্তের একটা পানির রেশিও আছে, এই জিনিসগুলো সব মেনটেন রাখতে হয়, ঠিক আছে? এগুলো তোর বডিতে অটোমেটিক মেনটেন হয়, তুই নিজেও জানিস না, ঠিক আছে? তাহলে এডিএইচ হরমোন কি, গরিবের বন্ধু বড় লোকের দুশমন। মানে কি, গরিবের মানে কি, পানি কম, যখন পানি কম তখন সে বন্ধুর মতো করে এগিয়ে আসে। আর বড় লোকের দুশমন মানে কি, বড় লোক বলতে তাহলে কি বুঝেছি, গরিবের উল্টাটা, তার মানে পানি বেশি। যখন তোমার বডিতে পানি বেশি তখন সে দুশমন, মানে কি, সে তোমার তোমার কাছে এগিয়ে আসবে না। কিন্তু দরকার কি, বড় লোকের দুশমন তো সে, কথা বুঝছিস? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এডিএইচ অ্যাকচুয়ালি কখন বের হয়। তোমার এই যে এডিএইচ যে হরমোনটা, এই হরমোনটা কি তোমার সারা জীবন বের হইতে থাকবে? সারা জীবন বের হইতে থাকবে? নো, নেভার। এটা তখনই বের হবে যখন তোমার বডিতে পানি কম থাকবে। তোমার এখন রক্তে পানি দরকার, আর এটা তখনই বের হবে না যখন তোমার রক্তে নর্মাল পানি আছে বা নর্মালের চেয়ে বেশি আছে পানি, তখন তোমার রক্তে তখন আবার এডিএইচ হরমোন বের হবে না, ঠিক আছে? তাহলে আশা করি এটুকু বুঝতে পারছিস তোরা। ব্রেইন, এডিএইচ হরমোনে আমরা অনেক কিছু বলে ফেলছি, ঠিক আছে? আসো এবার আমরা অসমো রেগুলেশনে ঢুকতে পারি, ঠিক আছে? হোয়াট ইজ অসমো রেগুলেশন? অসমো রেগুলেশন মানে কি ভাইয়া, সবসময় মনে রাখবা, বায়োলজিতে তুমি যদি কোথাও অসমো ওয়ার্ডটা পাও, অসমো, এই ওয়ার্ডটা তুমি অনেক জায়গায় পাবা। যেমন অসমোটিক প্রেসার, নাম শুনছো না? অসমোটিক প্রেসার বা অবিশ্রবণিক চাপ, তাই না? এই যে অসমো, অসমো কথাটার মানে হচ্ছে ওয়াটার। অসমো মানে কি, ওয়াটার, পানি। রেগুলেশন, রেগুলেশন মানে কি, ফ্যানের রেগুলেটর বলি না, রেগুলেটর মানে কি, কন্ট্রোল করা। রেগুলেশন মানে কি, কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা। তাহলে অসমো রেগুলেশন মানে কি, ওয়াটারকে কন্ট্রোল করতেছে, ওয়াটার নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাদের বডিতে অসমো রেগুলেশন, এই প্রসেসটার মাধ্যমে, এই প্রক্রিয়াটার মাধ্যমে আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্সটা মেনটেন হয়, ঠিক আছে? তুমি তুমি কিন্তু পানি মাঝে মাঝে কম খাও না, তুমি কিন্তু মাঝে মাঝে পানি কম খাও। তুমি মাঝে মাঝে পানি কম খালে দেখবা যে তোমার ইউরিন কম তৈরি হয়। আবার তুমি মাঝে মাঝে অনেক বেশি পানি খেলে তোমার ইউরিন অনেক বেশি তৈরি হয়। এই জিনিসটা কেন হয় এটা বুঝতে হবে, যে তোমার বডিতে পানি কম তার মানে ইউরিন কম তৈরি করবে। কেন? কারণ তুমি যদি তুমি খাইছো পানি কম, তোমার যদি আবার ইউরিনের মাধ্যমে পানি বাইরে করে দেয় বেশি, তখন তুমি বাঁচবা? তুমি তো ডিহাইড্রেশনে অর্ধেক শেষ। তো এই জিনিসটা কিন্তু বডি করতে দেয় না। বডি রক্তের জন্য, আমাদের বডির জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি, আর মানি কই, পানি, নির্দিষ্ট অ্যামাউন্ট অফ মানি না, পানি, ঠিক আছে? পানি হচ্ছে রাইখা দিবে, রাইখা বাকিটা হচ্ছে বের করে দিবে, কথা বুঝছিস? সো অসমো রেগুলেশন মিন্স the process through which
water balance is maintained in our body is called osmoregulation. তাহলে ভাই অসমোরেগুলেশনের সাথে আমাদের এই হরমোনটার একটা গোপন একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে। অসমোরেগুলেশনের সাথে এডিএইচ এর হচ্ছে একটা প্রেম আছে, ভালোবাসা আছে। কারণ এই যে দেখো এডিএইচও কিন্তু গরিবের বন্ধু বড় লোকের, মানে পানির সাথে এডিএইচ এরও কিন্তু একটা সম্পর্ক আছে। তাহলে অসমোরেগুলেশন প্রসেসটা যখন পড়তে যাবো তখন আমরা এডিএইচ কি কাজ করে আমরা একটু দেখবো, ঠিক আছে? আসো এবার আমরা অসমোরেগুলেশন প্রসেসটাতে যাই, প্রক্রিয়া। ভাই খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে? তাহলে আমরা প্রসেসটাতে যাই, খুবই সিম্পল, খুবই সিম্পলি তোদেরকে বুঝাই দিব, প্যারা নিবি না। যা বুঝাচ্ছি এই জিনিসটা তোরা পরীক্ষার হলে লিখে আসবি। আর অসমোরেগুলেশন ভাই আসবেই, চোখ বন্ধ করে আসবেই। এটা হয় 2 মার্কের জন্য দিবে, নয়তো তোমার 3 মার্কের জন্য দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি অসমোরেগুলেশন 2 মার্কের জন্য আসে, ঠিক আছে? 2 মার্কের জন্য আসলে তো ভরপুর লিখতে পারবি। প্রথমে অসমোরেগুলেশনের ডেফিনেশনটা দিবি, দিয়ে তারপর হচ্ছে বলবি যে এই যে এখানে এডিএইচ হরমোন কাজ করে, এই কাজ করে। এখন যে প্রসেসটা বলতেছি ওই প্রসেস থেকে একটু সুন্দর করে বইলা দিবি, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি খুবই সিম্পলি আমি আইকে দেখাচ্ছি তোদেরকে জিনিসটা কিভাবে হবে। খেয়াল কর, একটা সিনারিও কল্পনা কর। তুই দেখবি যে গরমকালে আমরা যখন পানি খাই, যদি কম পানি খাই বা বেশি পানি খাইলেও গরমকালে আমাদের ইউরিনটা কম কম তৈরি হয়, তাই না? তুমি কম কম ইউরিন তৈরি করো। তুমি শীতকালে অল্প পানি খাইলে বেশি ইউরিন তৈরি করো। একটা বৃষ্টির দিনে তুমি কম পানি খাইলে বেশি ইউরিন তোমার বেশি বেশি মুতে ধরে। এই জিনিসটা কিন্তু হয়, তাই না? সো এই জিনিসটা কেন হয়? অসমোরেগুলেশনের কারণে। আমি একটা সিনারিও কল্পনা করি, আমি কল্পনা করি যে ধরো তুমি, একটা সিনারি হচ্ছে ধরো পানি এখন তোমার বডিতে কম আছে। ধরো তোমার এখন বডিতে পানি কম আছে, বা এটা ধরো যে একটা সামার সিজন, সামার চলতেছে, ঠিক আছে? গ্রীষ্মকাল চলতেছে, তোমার বডিতে পানি কম আছে। তোমার বডিতে পানি কম থাকা মানে কি? তোমার বডিতে পানি কম থাকা মানে কি? তোমার রক্তের মধ্যে পানি কম না, তাই না ভাই? রক্তের ভলিউম কি কম না? তোমার রক্তের, তোমার বডিতে পানি কম থাকা মানে কি? বডিতে পানি কম থাকা মানে কি? রক্তের মধ্যে তো পানি কম, তাহলে রক্তের যে ভলিউম, রক্তের যে আয়তন, সেটা কি কম হবে, তাই না? তাহলে রক্তের আয়তন যখন কমে যায় বা রক্তের যখন ভলিউমটা কমে যায়, তখন আমাদের কি হবে? তখন আমাদের ব্রেইন বুঝে যাবে, আমাদের ব্রেইন কিন্তু ইয়া করতে পারে, ডিটেক্ট করতে পারে যে অ্যাকচুয়ালি আমাদের বডিতে কি সমস্যা হচ্ছে। তো তোমার বডিতে যখন পানি কম থাকবে তখন ব্রেইন কিন্তু বুঝতে পারবে যে তোমার বডিতে এখন পানি কম আছে। তাহলে ব্রেইন তখন কি করবে? গরিবের বন্ধুরে পাঠাবে। গরিবের বন্ধুকে এবার তোমরা বলো, এই দেখি ইয়া বল, দিয়ান বল গরিবের বন্ধুকে। ওই, ওই রে তোরা আসোস নাকি? হ্যাঁ, নাই দিহান ভাইয়া। ওকে, মুকেশ আম্বানি না। এই ইয়ে কো, দেই কারে জিগামু। ওই হেলো দেয়ার আছে তো, দিয়ান নাই ভাইয়া, থাপরামু দেরা ক, এই দিয়ান ক গরিবের বন্ধুকে। ওই কি আবার গেমস খেলতেছে নাকি? দাঁড়া দিয়ান, কালকে তোর বাসায় কল যাবে বুঝছস, লর্ডরে দিয়ে কল দেওয়া। এই তারপর রুবাইয়া বল। কি বলবো ভাইয়া? বলবি যে গরিবের বন্ধুকে। গরিবের বন্ধু? এ- জানি না। এই ইয়ার নাবা বল। এডিএইচ। এডিএইচ হরমোন। এই যে বেটা একটু আগে দেখাইলাম না, এই যে গরিবের বন্ধু বড় লোকের দুশমন, এডিএইচ হরমোন। এডিএইচ হরমোন কি ব্রেন থেকে বের হয়? ব্রেনের কোথা থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে, ঠিক আছে? তাহলে ভাই এই যে দেখো, তোমার সামার সিজনে তোমার বডিতে রক্ত কম, পানি কম আছে। পানি কম থাকা কি? রক্তের আয়তনও কম। রক্তের আয়তন কম থাকা মানে কি? তোমার ব্রেন এটা বুঝতে পেরে তোমার পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি বের করবে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে তোমার হচ্ছে এডিএইচ হরমোন সিক্রেশন বাড়াই দিবে। সো এডিএইচ হরমোন সিক্রেশন বাড়াই দিয়ে তাহলে এডিএইচ হরমোন কি করবে ভাইয়া? তাহলে এডিএইচ হরমোন কি? তোমার বডিতে এখন পানি কম, তাই না? তোমার বডিতে এখন পানি কম, তাহলে এডিএইচ হরমোন এখন হচ্ছে পানিটাকে বাড়াবে। কিভাবে বাড়াবে এবার খেয়াল করো ভাইয়া। মনে আছে একটু আগে আমি একটা কথা বলছিলাম, ওই যে দেখো তো টিউবিউলার রিঅ্যাবজর্পশনের মধ্যে ডিসিটি তে বলছিলাম ডিস্টাল প্যাচানো নালিকা, বলছিলাম না ডিস্টাল প্যাচানো নালিকায় সবচেয়ে বেশি কি রিঅ্যাবজর্পশন হয়? পানি রিঅ্যাবজর্পশন হয়।
এখানে কে হেল্প করে? এডিএইচ হেল্প করে, বলছিলাম না? তাহলে এখন এই যে এডিএইচ হরমোনটা যে বের হবে, এডিএইচ হরমোনটা বের হয়ে কোথায় চলে যাবে? এডিএইচ হরমোনটা বের হয়ে হচ্ছে তোমার এই যে, এটা ধরো যে একটা ডিস্টাল, এটা ধরো যে তোমার ডিসিটি, ডিস্টাল প্যাচানো নালিকা। এই ডিস্টাল প্যাচানো নালিকায় কি আসবে? এডিএইচ আসবে। সো এডিএইচ ডিস্টাল প্যাচানো নালিকা এসে সে কি করবে? সে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ায় দিবে বা পানি পুনঃশোষণ বাড়ায় দিবে। তাহলে এই যে দেখো ডিসিটির দুই পাশে কি আছে? ব্লাড ভেসেল আছে না, রক্তনালী। দেখো তো এই যে ব্লাড ভেসেল এগুলো কি রক্তনালী না? তাহলে এই রক্তনালীর মধ্যে কি তোমার ডিসিটির ভেতর থেকে পানি, প্রচুর পরিমাণে পানি তোমার রক্তের মধ্যে পাঠিয়ে দিবে। তাহলে রক্তের মধ্যে যখন, তাহলে আমাদের কি হবে? এডিএইচ হরমোন বেড়ে গেলে ডিসিটি বা ডিস্টাল প্যাচানো নালীকে কি হবে? ওয়াটার রিঅ্যাবজর্পশন, ওয়াটার রিঅ্যাবজর্পশন বা পানি পুনঃশোষণ বাড়ায় দিবে। তাহলে পানি পুনঃশোষণ যদি বাড়ায় দেয়, তখন কি আবার তোমার বডি থেকে পানির ভলিউম কি নরমাল হয়ে গেল না? তাহলে পানির ভলিউম কিন্তু নরমাল হয়ে গেছে। তাহলে দেখো তো ভাইয়া, আগে ছিল কম পানি, এখন কি আবার নরমাল বেশি পানি। তাহলে ভাই তুমি চিন্তা করো, তোমার ইউরিনের মধ্যে যতটুকু পানি ছিল, কিছু পানি হচ্ছে আমি রক্তে পাঠিয়ে দিছি, তাহলে তোমার ইউরিনের মধ্যে কি পানি বেশি থাকবে নাকি কম থাকবে? তোমার পানি তো এখানে চলেই গেল রক্তে, তাহলে ইউরিনের মধ্যে কি, ইউরিন কি কম পরিমাণে তৈরি হবে না? ইউরিন কি কম পরিমাণে তৈরি হবে না? তাহলে এই কারণে গরমকালে আমাদের কম পরিমাণে ইউরিন তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এই কারণেই, এডিএইচ হরমোনের কারণে। ওকে, আচ্ছা। সো ভাইয়া, আমি হচ্ছে একটু ক্লাসটা মানুষকে সুযোগ দিলাম ভাইয়া বলার। ও, ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই, আমি ক্লাসটা এখন ক্লোজ করতেছি, ক্লাসটা ক্লোজ করে আমি আবার লিঙ্ক দিচ্ছি, সবাই ঢুকে যা। ঠিক আছে।